আমি নাকি কাজ করতে পারিনি। আর আমি কি উত্তর দিচ্ছি? ধৈর্যহারা হবেন না। আমি 5 বছরের জন্য এমএলএ হয়েছি, আমি দল চেঞ্জ করে পালাইনি। পালিয়েছি নাকি ভাই? আপনাদের বিশ্বাস আমি ভেঙেছি? আস্থাকে আমি নষ্ট করেছি? আর নষ্ট করবো না। আমি বলেছি, আজকেও বলছি যে এবার বাইরের মাইকটা চালিয়ে দাও ভাই। আমি আগেও বলেছি, আজকেও বলছি কি আপনাদের, 5 বছর শেষ হওয়ার সাথে সাথে বা 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি এমএলএর পক্ষ থেকে যে যে কাজগুলো আমি করেছি সেই হিসাব কোথায় কোথায় করেছি তার অ্যাড্রেস লিখে প্রত্যেকটা বাড়িতে ভাঙড়ের পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব। অসুবিধা হবে কারো? যে আমার আজকে সমালোচনা করছে, যে আমার নামে মিথ্যাচার করছে, আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তার বাড়িতেও আমি কাগজ পৌঁছে দেবো। ওই কাগজে যদি ভুল থাকে সেটা পড়ে আমার ভুলটা পাবলিককে সে বলবে। আর যদি বাড়িতেই না পৌঁছাতে সবার পারি, তারপরে আমি একটা অপশান কি রেখেছি, প্রতিটা বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব। মানুষ, ওই বুথের মানুষ দেখে নেবে নওশাদ সিদ্দিকী কি করেছে না করেছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি এমএলএ টাকাটা কিভাবে পাই। আগে একটা এমএলএ 5 বছরে 3 কোটি টাকা পেত। ক টাকা? 5 বছরে 3 কোটি টাকা খরচ করার জন্য পেত। সেটা বেড়ে এখন কত হয়েছে জানেন? 5 বছরে 3.5 কোটি টাকা, অর্থাৎ 50 লাখ টাকা বেরোচ্ছে। আর এই 50 লাখ টাকা 2011 থেকে 2023 বাড়েনি, 2023 এসে বেড়েছে। কার জন্য এই 50 লাখ টাকা বেড়েছে জানেন? ভাঙড়ের বিধায়কের জন্য, ভাঙড়ের মানুষের জন্য। অর্থাৎ ভাঙড়ের বিধায়ক আমি বিধানসভায় গিয়ে বলেছিলাম প্রতি বছরে 2 কোটি টাকা করে একটা এমএলএকে খরচ করতে দেওয়া হোক। সেটা না শুনে মাত্র 10 লাখ টাকা বেরিয়েছে বছরে। কিন্তু বেড়েছে তো। এটা কার অবদান? ভাঙড়ের মানুষের অবদান। এটা ইতিহাসে লেখা থাকবে, এটা ইতিহাস। এবার আপনাদের বলি, 3 কোটি বলুন বা 3.5 কোটি, এই টাকাটা এমএলএ কি হাতে পায়? এটা জানতে হবে আপনাদের। এখানে একটা গেঁড়া কল আছে, বহুত বড় গেঁড়া কল। ওই বলছে না এমএলএ কাজ করতে পারেনি। আরে কাজ করতে তুমি তো দাওনি ভাই এতদিন আমাকে। আমি ভাঙড়ে 2টো পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজ করতে চেয়েছিলাম, কাজও দিয়েছিলাম। ওরা আমার কাজ করেনি, 2 বছর ওরা নষ্ট করেছে আমার। ক বছর? সেই জন্য বাধ্য হয়ে আমি ছুটে গিয়েছিলাম নবান্নে। আপনারা দেখেছিলেন তো। যাক, ওই 3 কোটি বা 3.5 কোটি টাকা কি হয় আমাকে বলে দিতে হয়। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার বলে একটা অফিসার আছে জেলাতে, তাকে প্রস্তাব দিতে হয়। আমি প্রস্তাব দিলাম যে এইখানে লাইটের দরকার, এখানে কলের দরকার, এখানে রাস্তার দরকার, যা যা ওই 3.5 কোটি 3 কোটির মধ্যে হয় সে প্রস্তাব আমি অলরেডি দিয়ে দিয়েছি। কতটা কাজ হয়েছে না হয়েছে আমি এখন বলবো না, ইচ্ছা করে আমি বলবো না। কিন্তু আমি আপনাদের বলে যাই যে আমার পিরিয়ডে যদি 5টা টাকা খরচ করতে বাকি থাকে, সেই 5 টাকাও আমি ঘর থেকে এনে ভাঙড়ের মানুষের হাতে তুলে দেবো। আর যদি 3 কোটি টাকাও কাজ করতে বাকি থাকে, আমি আমার বাড়ি থেকে 3 কোটি টাকা নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেবো। বুঝে আসছে আমি কি বলছি? একজন বিধায়কের টাকাটা খরচ করতে না পারা মানে বিধায়কের ব্যর্থতা বলবে। তাহলে আমি যদি ধরুন না 3 কোটি টাকা কাজ, আমি যদি 2,99,99,000 টাকার কাজ হয়ে গেছে, 1 টাকার কাজ বাকি থাকলো তো, সরি 1000 টাকার কাজ বাকি থাকলো, তাহলে ওই 1000 টাকা আপনাদের হাতে এনে তুলে দেবো। আর আমি যদি 1 টাকারও কাজ না করতে পারি, তাহলে পুরো 3 কোটি টাকায় থেকে যাচ্ছে। তাহলে ওই 3 কোটি টাকায় আপনাদের হাতে এনে তুলে দেবো। অসুবিধে কোথায়? সরকার সাহেবদের অসুবিধা হচ্ছে কেন বলেন তো? এই 3 কোটি থেকে আমি তো কাটমানি খেতে দিইনি, ওদের তো কাটমানি খাওয়া অভ্যাস। আমি কাটমানি খেতে দিইনি। আমি অন্য গল্প হবে না, ও কাজ মানুষের ট্যাক্সের টাকা মানুষের স্বার্থে হবে, কোনো কাটমানি খাওয়া যাবে না। সেই জন্য আমার কাজ কিছুদিন আটকে রেখেছিল আর আমাকে ডিস্টার্ব করছিল। আমি আপনাদের বলবো, আমার প্রতি আপনাদের ভরসা আছে তো নাকি ভাই? 4.5 বছরে আমি 19খানা কেস খেয়ে গেছি। আমি পালিয়েছি সিট ডাড়া বিক্রি করে। এই ভরসাটা আছে তো? কেন পালাইনি? একদিকে আমার পরিবার, আমার বড় ভাইজান, বুঝতে পারছেন কি করবে। দ্বিতীয় হচ্ছে আমার রুচি মানে বুঝতে পারছেন। তৃতীয় হচ্ছে আপনাদের ভালোবাসা, আস্থা।
আপনারা ভালোবাসা আস্থা দিয়ে আমাকে এমন করে ঘিরে রেখেছেন, বারবার আমি আপনাদের কাছে পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি। একদিকে মন্ত্রিত্ব, টাকা, মিথ্যা মামলা, হিংসা, আর উল্টো দিকে ভাঙড়ের মানুষের আস্থা ভালোবাসা। আমি ভাঙড়ের মানুষের আস্থা ভালোবাসাকে বারবার গ্রহণ করব, ওদের মন্ত্রিত্ব, টাকা, মিথ্যা মামলাকে বারবার আমি বর্জন করব। পেরে উঠতে পারছে না, কি করছে? প্রথম গুন্ডামস্তানকে দিয়ে আটকানোর চেষ্টা করেছে, পারেনি। পুলিশের একটা অংশকে দিয়ে মিথ্যা মামলা টামলা করে আমাদের আটকানোর চেষ্টা করেছে, পারেনি। মিথ্যা মামলা দিয়ে মামলার ভয়ে যাদেরকে জয়েন করাচ্ছে, তার আগের দিনে বলছে ভাইজান এই ব্যাপার, আমার দোকান বন্ধ করে দেবে, ভাইজান আমি টোটো চালাই, অটো চালাই, বন্ধ করে দেবে, কি করব? আমি বললাম কি করব মানে, তুই যে আগে উনার সামনে দাঁড়িয়ে ঝান্ডাটা ধরে নে, জিজ্ঞাসা করবে। আমি ভাই রাজনীতি করতে এসেছি আমার পার্টিকে বাড়ানোর জন্য নয়, মানুষের মুখে রুজি রুটি তুলে দেওয়ার জন্য। আর আমার পার্টি করার জন্য কারো যদি রুজি বন্ধ হয়ে যায়, আমি কি করে বলবো তোর অটো বন্ধ হয়ে যাক, তুই আমার পার্টি কর? আমি ওই নোংরা রাজনীতি করি না। আমি বলেছি ভোটটা আমার দিকে দেবে তো? বলছে ও বলতে ভাই যা আসলে আগে যে ঝান্ডা ধর, অন্তত তুই অটোটা চালিয়ে খাবি। আবার আপনাদের বলি, ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল, একটু ভয় পেয়ে গিয়েছিল, গিয়ে দেখছো তো আমাদের থেকে ওরা বেশি ভয় খেয়ে আছে। ভেতরে ঢুকে দেখেছে আমাদের থেকে বেশি ভয় খেয়ে আছে, আমার স্টেজেই আছে, ওদেরকে লাঠি মেরে চলে এসছে। আমার ভাই গিয়েছিল, ভাই ফিরে এসছে, তো বরণ করার দরকার নেই। কি গো, কি বলো জাহাঙ্গীর ভাই? আমার ভাইকে ভয় দেখিয়ে নিয়ে গেছিল, আমার ভাই ফিরে এসছে, তার জন্য আলাদা করে ফুলমালা পতাকা ধরাতে হবে নাকি? হবে নাকি? ও ঘরের ছেলে ঘরে ফিরেছে, একটু ভয়ে চলে গিয়েছিল, কিন্তু ও গিয়ে দেখছে কি, ওরে বাবা, আমি ভেবেছিলাম যে আমরা ভয়ে আছি বলে একটু যেই শেল্টার পাই, কিন্তু ধমকানো চমকানোটা এসার মানে পাহাড় একটা আছে, পাহাড়ের ওপারে খাদ আর খাদ, বুঝতে পেরেছে? সে জায়গায় দাঁড়িয়ে আছে। তাই আপনাদের বলবো যে আপনারা অযথা কারো কথায় আপনারা বিশ্বাস করে ফেলবেন না। আপনার প্রতি আপনাদের ভরসা আছে, এবং সাথে সাথে এটাও আপনাদের বলে রাখি যে আবারও রিপিট করছি, যে কথাগুলো বলেছিলাম যে আমি 3-5 বছরে এমএলএর পক্ষ থেকে কি উন্নয়ন করতে হয় বা যেগুলো করতে হয়, সেইগুলোকে আমি যদি না করতে পারি, সেই কি হলো, এই এদিকে আসো, ওরা ভলেন্টিয়াররা কথা বলছে রে বাবা, উফ, আর ভলেন্টিয়ার আসতে কথা বলো, ভাববে এখানে কি হয়ে গেল। একজন রক্ত দিতে গিয়ে মাথা ঘুরে গিয়েছে, এই শোনের দিকে তাকাও, একজন রক্ত দিয়েছে, রক্ত দেওয়ার পরে মাথা ঘুরে গিয়েছে। এই ধরনের 100 জন রক্ত দিলে 2-4 জন এই ধরনের হয়। কেন হয় বলবো, তাও এটা নার্ভ ফেল করে, নার্ভ ফেল করে যে আমি রক্ত দিয়ে ফেললাম, কিছুই ব্যাপার নয়। 100 জনের মধ্যে 2-4 জন এটা হয়ে যায়, এটা কোনো ব্যাপার নয়। তার জন্য অ্যাম্বুলেন্স আছে, ডক্টর আছে, তারা দেখে নেবে, আমাদের এক্সপার্ট টিম আছে। আমরা যখন ওইটা কোন বাজারে করেছিলাম, সোনপুর বাজারে না, সোনপুর বাজারে যে প্রোগ্রামটা করেছিলাম, ওখানে তো 3000-এর মধ্যে 10-15 জনের মাথা ঘুরে গিয়েছিল। এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো ভয়ের ব্যাপার নয়। তা বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আর কিছু বলা আছে? আর কিছু বলতে লাগবে? আর আমি বড় প্রোগ্রাম করতে পছন্দ নয়, আমি বারবার দেখবেন ছোট ছোট প্রোগ্রাম করি। এই জন্যই ছোট প্রোগ্রাম করি, আমি লোকাল মানুষের কাছে একটু পৌঁছাতে চাই। কেন পৌঁছাতে চাই? এই যে আজকে এই প্রোগ্রামটা হলো, সবাই কিন্তু তার সমস্যার কথা আমাকে শোনাতে পারবে সম্ভব নয়। মহিলারা এসব শোনাতে পারবে না, বয়স্করা এসে শোনাতে পারবে না। সেই জন্য আমি বিভিন্ন বুথে বুথে যাই, গিয়ে তাদের কথা শুনি, সমস্যার কথা শুনি, তৎক্ষণিক সমাধান হলে সমাধান করে দিই, অন্যথায় কিভাবে সমাধান হবে সেটাও আমি নোট করি, তাদেরকে বলে দিই। এটাতে অনেকের অসুবিধা হচ্ছে। আমি আপনাদের বলবো, একটাই কথা বলে আমি শেষ করব, যে আপনারা আমার যদি সাথ দেন, এখন পাড়ায় পাড়ায় সমাধান হচ্ছে তো, 3 পাড়ার মাথায় বসে অফিসাররা সমাধান করছে। আপনারা আমার সাথ দেন, অফিসারদেরকে আপনার দরজার সামনে আমি হাজির করে দেবো। এতদিন হতো, 21 সালের আগে হয়েছে ভাই, এই দুয়ারে সরকারের গল্প যাই বলুন, 21 সালের আগে হয়েছে? হ্যাঁ, হয়নি তো। আর আমাকে আপনারা জেতালেন,
অফিসার আজকে আপনার 3 পাড়ার মাথায় এসে পৌঁছে গেছে, আর আপনি আইএসএফকে এগিয়ে নিয়ে যান। আপনি মানে বাংলার নাগরিককে বলবো আইএসএফ এর সাথ দেন, ঘরে বসে থাকবেন, ঘরের দরজাতে যেই সরকারে থাকুক না কেন অফিসারকে হাজির করে দেওয়ার মতো ক্ষমতা আইএসএফ রাখে, শুধু আপনাদের সাথ চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজনৈতিক হানাহানিতে জড়াবেন না, ফাঁদ পাতলেও ফাঁদে পা দেবেন না, এড়িয়ে চলবেন। আবারও একবার বলি, সমাজের জন্য কাজ করতে গেলে প্রয়োজনে পিঠকেও পেতে দিতে হবে। ভাই, মিডিয়ার ভাইদের যদি কোনো কোশ্চেন থাকে ওখান থেকেই করুন, আমি এখান থেকে উত্তর দিচ্ছি। বসো। ওপরে নিয়ে চলে আসো। আর একটা কথা বলি, হয়তো আমার বক্তব্য শেষ হয়ে গেল, কিন্তু আমাদের যে রক্তদানের কর্মসূচি ওটাও কন্টিনিউ হবে। মানে যারা রক্ত দেওয়ার জন্য মনস্থির করে আছেন, ভাববেন না যে ভাইজানের বক্তব্য শেষ হয়ে গেল মানে রক্তদানের পর্ব বন্ধ হয়ে গেল, এটা নয়। রক্তদান পর্ব চলছে, বেশ কিছুক্ষণ চলবে। যারা রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে বলবো যে আপনারা কেউ এখন কিছু ভারী খাবার খাবেন না। রক্ত দেওয়ার পরে আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে, আমাদের ব্রাঞ্চ কমিটির সহায়তায় যে কিছু আপনাদের জন্য খাদ্যের ব্যবস্থা করা হয়েছে, টিফিনের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেটা ভক্ষণ করবেন, সেটা খাবেন। একটু বসো, বলে নিচ্ছি। বসো 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 না, আলোচনা করে একটা দিয়ে দাও। তোমরা কীভাবে করবে? রবিবার ছাড়া? ঠিক আছে, বসো 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 বসো। দেখুন, আমাদের 3 জন কর্মীকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দুষ্কৃতী দ্বারা ছোড়া গুলিতে শহীদ হতে হয়েছে। তাদের স্মরণে, তাদের স্মৃতিতে রক্তদান শিবির। এই রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে অনেক মুমূর্ষু রোগীর প্রাণও বাঁচতে পারে। তার একদিকে ব্যবস্থা, সরকার যখন রক্ত যোগান দিতে ব্যর্থ, যেখানে পার ডে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন, সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। আমাদের মতো বিরোধী রাজনৈতিক দল বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই রক্তের যোগান কিছুটা আমরা দিচ্ছি। আর আজকে আমরা রক্তদান শিবির করছি আমাদের স্মরণে। আমি অনুরোধ করব একটাই, পুরুষদের জন্য প্রতি 90 দিন, মহিলাদের জন্য 120 দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং সমাজের সম্প্রীতির ঐক্যের বার্তা যাবে। আমি নিজে অভিযোগ দায়ের করেছি, আমি নিজে না করছি তো, পাটপাটে বিভিন্ন জায়গায় হচ্ছে। তো সমস্যা হচ্ছে, আমি আপনাদের বলি, অভিযোগ হচ্ছে, এফআইআর হিসাবে ট্রিট করছে না কেন? এই প্রশ্নটা সরকারকে আপনারা করুন, যে অভিযোগ হচ্ছে আপনারা এফআইআর হিসাবে ট্রিট করছেন না কেন? এতদিন ভিডিওটা কেন চলবে ফেসবুকে? কেন সরকারের যারা সাইবার সেলে যারা দায়িত্বে আছে ভিডিওটাকে কেন ডিলিট করাচ্ছে না? রাজ্য প্রশাসন কি করছে? কেন সুমুটো করেনি? কেন প্রশাসনের পক্ষ থেকে মামলা করে অর্জুন সিং যে কথা বলেছে, শুধু মুসলিম ধর্মকে অপমান করেনি, সংবিধানের উপরে আঘাত দিয়েছে, পার্টিকুলার কোনো ধর্মের উপরে আঘাত, এইরকম মানে সংবিধানের উপরে আঘাত দেওয়া, তো অর্জুন সিংকে ধরে জেলার মধ্যে রাখা দরকার, রেখেছে? রাখেনি। বকলমে দেখুন, ওকে পাইলট কার দিয়ে ওর প্রোগ্রামের জায়গায় দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করছে। অর্জুন সিং যে কথা বলেছে আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য প্রশাসন। যারা বিভিন্নভাবে এফআইআর করেছে, তাদের এফআইআর অভিযোগ করেছে, সেগুলোকে এফআইআর হিসাবে ট্রিট করবে, এই আশা আমি রাজ্য প্রশাসনের কাছে রাখবো। তবে অর্জুন সিংয়ের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, যে আপনি ইসলাম সম্পর্কে আপনার জানা নাই, ইসলাম সম্পর্কে আপনি চর্চা করুন, তারপরে বলবেন। কারণ ইসলাম ধর্মে
এই ধরনের রেপ বা ধর্ষণ করলে তার শাস্তির নিদান কি দেওয়া আছে? মৃত্যুদণ্ড দেওয়া আছে। শুধু মৃত্যুদণ্ড নয়, ভয়ঙ্করভাবে মৃত্যুদণ্ডের কথা বলা আছে। গলা অবধি পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে হত্যার নিদান দেওয়া আছে। এটা ইসলামিক কান্ট্রি নয়, এটা ডেমোক্রেটিক কান্ট্রি। এই কান্ট্রিতে ধর্ষণ করলে যে শাস্তি আছে সেই শাস্তির জন্য আপনারাও চিৎকার করছে না। অপরন্তু আমরা কি দেখছি, আপনাদের দলের মধ্যে এই ধরনের নেতা আছে, বীরজাভূষণ কি নাম আছে, যারা আমাদের রেসলারদের সাথে নোংরামি করেছে, এই অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন না। ইসলামকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে, আর রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, মমতা ব্যানার্জি চুপচাপ এগুলো দেখছে। আমরাও জবাব চাই, মমতা ব্যানার্জি সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে। অভিযোগ হয়েছেন, তার এগেইনস্টে আমাদেরকে পেপারও দিয়েছে। আমরা আমাদের রিসেন্ট যে কটা ঘটনা ঘটেছে ওগুলো মার্চ করছি, আমরা আইনের দিকে এগোচ্ছি।